আমি ডক্টর কামালের কাছে অনুরোধ করছি, স্যার এই সব ক্ষমতায় যারা আছে এদেরকে যদি এই রকম নীরবে আরামের সঙ্গে থাকতে দেন তাহলে এরা যাবে না। সেই মিছিলে একজন আছেন ডক্টর জাফরুল্লাহ, আর একজন থাকেন ডক্টর কামাল হোসেন, আরো এইরকম কারা কারা আছেন, হুইল চেয়ারে হোক হেঁটে হেঁটে হোক সবাই মিলে রাজপথে মিছিল বার করতে হবে। শুধু ঘরের মধ্যে শোক সভা করলে ওরা কানে দিয়েছে তুলো, পিঠে বেঁধেছে তুলো, কিচ্ছু যাবে না। 26 তারিখ পর্যন্ত কোন সভা সমাবেশ করতে পারবেন না। কি মনে করছেন 26-এর মধ্যে সভা সমাবেশ আমরা করব? আমি সভা করবই, পুরা সভা যদি গ্রেফতার করে নিয়ে যায় যা, কিন্তু আমি আমার অধিকারের জায়গা ছাড়তে রাজি। আমরা 26 তারিখের কথা বলেছি, জাফরুল্লাহ ভাই বলেছেন 26 তারিখের মধ্যে তারা দাবি মানবে। আগেই তো বলে দিয়েছে মানবে না, হয় তারা থাকবে নইলে আমরা থাকবো। 420-রা আজ বলবে দেব, কাল কথা বলতে দেবে, ওদের বিশ্বাস। আমরা পথের মধ্যে নামবো, শুধু যে হল দখল হবে তাই না, সমস্ত পথও আমাদের দখলে আসবে। পুরা বাংলাদেশ তো আমাদের। জনতা যারা ডাকাতি করে রাতের বেলা ভোট চুরি করে এখন গায়ের জোরে ক্ষমতায় আছে, দেশ কেন তাদের থাকবে? কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় সরকারের যারা আছে, তাদেরকে আমি বলছি সামনে এসে চ্যালেঞ্জ করেন। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল চাই। ওনারা বলেছেন এই সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে পারবেন না। এখন কি করবে? এই যে জীবনানন্দ দাশ লিখলেন, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার কোনো আলোড়ন নেই, তারাই তো এখন দেশ শাসন করছেন। মোশতাকের মৃত্যু কি প্রথম মৃত্যু? জেলখানায় নির্যাতনকেই প্রথম দেখছি আমরা। খাপড়াওয়ারের ঘটনা জানি না, সেই ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত জেলখানা তো নির্যাতনের জন্যই। এবং সেই নির্যাতন এই সরকারের 12 বছরের আমলে কেমন হয়েছে সেইটা 22 মাস জেল খেটে আমি তো দেখেছি। আমার একটা বইও বেরিয়েছে অতি সম্প্রতি, আমি তার মধ্যে লিখেছি। বইটা যদি থাকে 200 পৃষ্ঠা, যে প্রকাশককে ছাপতে দিয়েছি উনি 100 পৃষ্ঠা দাগ দিয়ে বলেছেন এগুলো বাদ দিয়ে দিন। ওগুলোর মধ্যে নির্যাতনের কথা ছিল। 2 জন প্রকাশকের কাছে দেবার পরে বাদ দিয়ে বইটা অর্ধেক হয়ে গেছে। তারপরে একজন সাহস করে ছেপেছেন। কথা বলা যাবে না, লেখা যাবে না, ছাপা যাবে না, টেলিভিশনে কথা বলা যাবে না, এইরকম একটা দেশ এখানে। এই যে নূর একটু আগে বক্তৃতা করলো না, বিএনপি ছাত্র দলের কয়েকটা ছেলেদের সাথে তার কথা হয়েছে, তারা বলেছে ওরা প্লাস দিয়ে হাতের নখ তুলে ফেলে, পায়ের নখ তুলে ফেলে। আমি তো এরকম ঘটনা দেখেছি। আমার বইয়ের মধ্যে লিখেছি একজনকে সরাসরি পায়ে পিস্তল থেকে গুলি করেছে, তারপরে থেকে হাসপাতালে পাঠিয়েছে। ডাক্তারকে ডেকে এসপি বলেছে ওর পাটা কেটে দেবে। আমি আবার বলছি, ওই ছেলে এখনো জীবিত আছে, সেই ছেলেটি এখন ছাত্রদল করে। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় সরকারের যারা আছে, তাদেরকে আমি বলছি সামনে এসে চ্যালেঞ্জ করেন। তাকে বাঁচিয়েছে তার নিজের এলাকার এক ডাক্তার, পা কাটেনি, চিকিৎসা করে পা ভালো হতে তার 1 বছর লেগেছে। এই সময়ের মধ্যে এক সন্ধ্যায় তাকে এসে বিশেষ বাহিনীর লোক গাড়িতে করে উঠিয়ে নিয়ে গেছে। প্রায় অর্ধেকটা রাত ঘুরেছে পুরো শহরের মধ্যে। প্রায় ভোর হবার আগে একটা জায়গায় নিয়ে গেছে, নামিয়েছে, হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর নিয়ে গেছে। ছেলেটা বুঝতে পেরেছে একটা মাঠ, মাঠের অপর প্রান্তে একটা ঘর, সেই ঘরে একটা লাইট জ্বলে। সেখানে তারা গিয়ে তার চোখের বাদল খুলে দিয়ে বলেছে, হাত পা ধুয়ে নে, উঁচু কর, নামাজ পড়, এটাই তোর জীবনের শেষ নামাজ, এরপর তোর আর জীবন থাকবে না। ছেলেটা নামাজ পড়েছে। ওরা শর্ত দিয়েছিল কোনো একটা ঘটনায় বেগম জিয়াকে দায়ী করে তুমি একটা স্বীকারোক্তিমূলক বিবৃতি দেবে।
ছেলেটি নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আমার মাথা কাজ করে না, আমি আমার সবচেয়ে প্রিয় নেত্রী, আমার নেত্রী বেগম জিয়ার বিরুদ্ধে এই বক্তব্য দিতে রাজি হচ্ছি। এই দেশ, এটা দেশ, এই দেশের শোক সভা করবেন, দাবি দেবেন, ওরা বলবে মানি না। কি করবেন? শোক সভা করবার আগে, মিছিল করবার আগে, অথবা যে কোনো কর্মসূচি নেবার আগে সেই কথা ভাবেন। এই ভাবনার মধ্যে 10টা নতুন ভাবনা যুক্ত করে দিয়ে না, যাতে মূল ভাবনা বিচ্যুত হয়। আমি আবার বলি, সেই যে বলে না, কবরেরও ঘুম ভাঙে, জীবনের দাবি আজ এতই বিরাট, মৃত্যুর মিছিল জবাবদিহিতার প্রয়োজন নাই। এই যে এখানে যারা যারা বসে আছেন, বেরুবার পথে ওই গেট থেকে 3 জন মানুষকে যদি তুলে নিয়ে যায়, আগামী 3 মাস যদি আপনাদের কোনো খবর না থাকে, কারো কাছে বিচার চাইতে পারবেন না, কোনো থানায় গিয়ে মামলা দিতে পারবেন না, কোনো আদালত পর্যন্ত মামলা নিতে সাহস পায় না। ওই রকম দেশে যখন আছি, তখন বিজুক জীবন বাজি রেখে জীবনের জন্য লড়াই করার কোনো বিকল্প নাই। এই জন্যেই আমি আপনাদের প্রথম বলবো, জীবনের দাবিটাই সবচাইতে বড়। আমাদের প্রথম বলতে হবে, যাদের হৃদয়ে জনগণের জন্য কোনো ভালোবাসা নাই, কোনো প্রেম নাই, কোনো করুণা নয়, হয় তারা থাকবে, নইলে আমরা থাকবো। ঠিক করেন, ওই লড়াই করতে রাজি আছেন? যদি রাজি না থাকেন, তাহলে ওরাই থাকবে, আপনারা থাকবেন অন্যই চতুষ্পদী প্রাণীর মতো পেছনে পেছনে লেজ ডাকতে ডাকতে যেতে হবে, কোনো বিকল্প নাই। পৃথিবীর ইতিহাসে 50 বছর ফাঁসিবাদ টিকার উদাহরণ, ফ্র্যাঙ্কো 34 বছর টিকেছে, সুহার্তো 32 বছর টিকেছে, 30 বছর টিকেছে, হোসনি মোবারক, বেনারি, অন্যান্যরা। বাংলাদেশের শাসকরা যদি মনে করেন আমাদের তো মাত্র 12 বছর, আরো 20 বছর থাকতে পারি, উদাহরণ তো আছে। ওরা তাই আমাদের এখনো মানুষ মনে করে না। সেই কারণে ওরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই স্বাধীনতার কোন বর্ণ আছে? কোন রূপ, রস, গন্ধ আছে? 72 টাকা চালের কেজি, সমস্ত জিনিসের দাম বেশি, জীবনের কোনো মূল্য নাই, মা বোনের ইজ্জতের কোনো দাম নাই। ওই দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আবার কিসের উৎসব? যেই দেশে মানুষ একেবারেই নিরাপদে বাস করতে পারে না, সেই দেশে নতুন করে উৎসব করবেন এবং তার জন্য আবার মেহমানদার নিয়ে এসে বাংলাদেশের সমস্ত মানুষকে ঘরের মধ্যে বন্দী করে রাখবেন। এই নাম স্বাধীনতা? আগামী কাল থেকে আগামী 10 দিন পর্যন্ত আমরা কি স্বাধীন থাকবো ঢাকা মহানগরে? আমার দলে বেশ কয়েকজন নেতা যোগ দিয়েছেন, তাদেরকে একসাথে নিয়ে আমরা বসবার কথা, একটা হল পাচ্ছি না। বলছি কোনো মিটিং করবো না, বক্তৃতা করবো না, রিপোর্টার আসবে না, কোনো টেলিভিশন ক্যামেরা থাকবে না, আমরা কি সভা করতে পারবো না, বসতে পারবো না? যারা হলের মালিক তারা বলে পুলিশের থেকে পারমিশন আনে। এরপরে ঘরে যদি আপনি দাওয়াত করেন কোনো মেহমানকে, পুলিশ সামনে এসে যদি বলে মেহমানদের এখন ডাকা যাবে না, তখন আপনার ডাকাও বন্ধ করে দিতে হবে। ওরা আমাদের সেই রকম জায়গায় নিয়ে যেতে চায়। অতএব নজরুলের কবিতা আবার পড়েন, আসিতেছে শুভদিন, ধীরে ধীরে বহু বাড়ি আছে যেটা শুধিতে হইবে। 3 তারিখে আমরা মিছিল করেছিলাম, আমরা সেই মিছিল নিয়ে অনেক অহংকার করছি, গর্ব করছি, কিন্তু সত্যি হচ্ছে সব মিলে মানুষ ছিলাম হয়তো 200 থেকে 300। আচ্ছা 50-60টা যদি কম বলি তার জন্য মাফ করে দেবেন, তার বেশি নয়। সেই মিছিলের সামনে হুইল চেয়ারে বসেছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সারা বাংলাদেশের মানুষ মনে করেছে এটাই বিদ্রোহ, এটাই বিপ্লব, এইভাবেই পথ। আজ এখানে ডক্টর কামাল আছেন, আমি ডক্টর কামালের কাছে অনুরোধ করছি, স্যার এই সব ক্ষমতায় যারা আছে এদেরকে যদি এইরকম নীরবে আরামের সঙ্গে থাকতে দেন, তাহলে এরা যাবে না।
সেই মিছিলে একজন আছেন ডক্টর জাফরুল্লাহ, আর একজন থাকেন ডক্টর কামাল হোসেন, আরো এইরকম কারা কারা আছেন, হুইল চেয়ারে হোক হেঁটে হেঁটে হোক সবাই মিলে রাজপথে মিছিল বার করতে হবে। শুধু ঘরের মধ্যে শোক সভা করলে ওরা কানে দিয়েছে তুলো, পিঠে বেঁধেছে তুলো, কিচ্ছু যাবে না। আমি আপনাদের বলি, আবার বলি, এইখানে নতুন নতুন কোন ইস্যু বারবার দরকার নেই। সবাইকে ডাকেন, যারা যারা এই মিছিলে যোগ দিতে চায়, যারা যারা এইরকম করে অবস্থান নিতে রাজি থাকে, বলেন হয় আমাদের কথা শুনবে, হয় আমাদের কথা মতো চলবে, দেশের মানুষের জনগণের অধিকার নিয়ে দেশ বাঁচবে, না হলে আমরা থাকবো। হয় তুমি থাকবে নয় আমি থাকবো, হয় তুমি থাকবে না হলে আমরা থাকবো, মাঝামাঝি কোনো জায়গা নেই। এই কথা বলার কোনো জায়গা নাই যে ওরা যেন একটা সুবোধী নির্বাচন দেয়, ওরা যেন সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়। 420-রা আজ বলবে দেব, কাল কথা বলতে দেবে, ওদের বিশ্বাস কি? ওরা স্কুল খোলে না, কলেজ খোলে না। এই মাসে স্কুল কলেজ খোলবার কথা ছিল, হঠাৎ করে দেখছি করোনা বেড়ে গেছে। সত্যি ঘটনা জানি না, বাড়তেও পারে, পৃথিবীর অন্যান্য জায়গায় বেড়েছে। তখন শুনেছিলাম শীত ওই জন্যে বাড়ে, এখন শুনছি এইটা নতুন রকম ভাইরাস, এটা গরমে বাড়ে। যেটাই সত্যি হোক, আমি বলি হ্যাঁ করোনা থেকে সতর্ক থাকবার সব রকম ব্যবস্থা নেন, কিন্তু স্কুল খুলবেন না কেন, কলেজ খুলবেন না কেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবেন না কেন? যদি না খোলেন আমি বলবো আমরা ওগুলো খুলে দেব। আমি বলবো আমরা পথের মধ্যে নামবো। শুধু যে হল দখল হবে তাই না, সমস্ত পথও আমাদের দখলে আসবে। আমাদের পুরা বাংলাদেশ তো আমাদের জনতা, যারা ডাকাতি করে রাতের বেলা ভোট চুরি করে এখন গায়ের জোরে ক্ষমতায় আছে, দেশ কেন তাদের থাকবে? তার পিতা কি করেছিলেন সেই কারণে কি তিনি সিংহাসনের উত্তরাধিকার হতে পারেন? আমাদের দেশে উত্তরাধিকার আইন বলে কোনো জিনিস নাই। অতএব অবৈধভাবে ক্ষমতা নিয়েছেন, ভালোই ভালোই চলে যাবে। যখন চলে যাবেন, চলে যাওয়ার পর তো কোনো নিয়ম নেই। আপনারা বলছেন যে আমরা সবাই মিলে সেরকম একটা কর্মসূচি দেই, সেই কর্মসূচি থেকে মানুষ আকৃষ্ট হবে, তারা আসবে। আর আমি বলি বাংলাদেশে শতকরা 80 থেকে 90 জন লোক কেবলমাত্র যারা আওয়ামী লীগের দানা পানি কিছু কিছু খেয়েছে, ওদের বাদ দিয়ে একটা লোক এই সরকারের চেহারা দেখতে চায় না। তারা নতুন করে কি কর্মসূচি দেবেন তার জন্য অপেক্ষাও করতে চায় না। যদি কর্মসূচি দিতে পারেন আমি খুশি হব, আমি আপনাদের সাথে থাকবো। ঘোষণা করছি এই দেশের মেহনতি জনতার জন্য, গরিব মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেই কর্মসূচি দেবেন আমি তার সাথে আছি। কিন্তু সেই কর্মসূচি বানাতে বানাতে যদি 1 বছর 2 বছরে লেগে যায়, তাহলে তার জন্য যে মানুষ অপেক্ষা করতে চায় তা নয়। দ্বিতীয় কথা হচ্ছে নিজেদের মনকে আরো প্রসারিত করতে হবে, সবাইকে নিয়ে। কারণ শেষ পর্যন্ত এই সরকার বদলাবার পরে একটা অন্তর্বর্তী কোনো ব্যবস্থা তো লাগবে। এখন আমাদের কনস্টিটিউশনে কিছু নাই। এই সরকার গেলে সেই সময়ের জন্য কিভাবে চলবে, এই প্রশ্ন এরশাদের আমলে উঠেছিল। ডক্টর কামাল তখন ছিলেন, আমরা বলেছিলাম, ওরা বলছিল আমরা ক্ষমতায় উঠে গেছি, নামবো কিভাবে, নামলে কাদের কাছে দেব? আমরা বলেছিলাম আম চুরি করবার জন্য আম গাছে উঠেছ, আমি তো তোমাকে গাছে উঠতে বলিনি, যেই রকম করে গাছে উঠেছ ওইভাবে গাছ থেকে আগে নামো, তারপরে দেখবো কিভাবে আমরা ব্যবস্থা নিই। আজও আমি একই কথা বলছি, একে যেতে হবে, তারপর দেশ কিভাবে চলবে আমরা সবাই মিলে সংবিধান মেনে, সংবিধান প্রয়োজন বোধে বর্তমান সময়ের জন্য আপডেট করে একটা ব্যবস্থা করব। কিন্তু তারপরে নির্বাচন তো দিতে হবে। সেই নির্বাচনে যদি যেতে আপনি আপত্তি করতে পারবেন? সেই নির্বাচন কি মানেন নাকি মানেন না? গণতান্ত্রিক ব্যবস্থা মানেন নাকি মানেন না? এই সমস্ত প্রশ্নই আপনার সামনে আসবে, ওটা আবেগ দিয়ে সমাধান করা যাবে না। আমি শুধু বলতে চাই
যে এখনকার আবেগ এটাই, আমি আর কাউকে মোশতাকের মতো মরতে দিতে পারি না। তার জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই করতে চাই। তার জন্য যিনি আমার সাথে আসবেন তাকে নিয়ে সবাইকে সহ একসাথে ঐক্যবদ্ধ দাঁড়িয়ে বলেন তোমাকে আর না। এক দফা এক দাবি, পরেরটা আমি বলছি না এমনি রাস্তায় এসে যাবে, ওটা তখনও এসেছিল। এক দফা এক দাবি, কেউ একজন স্লোগান দিয়েছে, সব মানুষ বলেছে এরশাদ তুই কবে যাবি, তারিখ আমরা বেঁধে দেব, এত তারিখের মধ্যেই যেতে হবে। আমরা 26 তারিখের কথা বলেছি, জাফরুল্লাহ ভাই বলেছেন 26 তারিখের মধ্যে তারা দাবি মানবে, আগেই তো বলে দিয়েছে মানবে না। তারপরে আবার বলেছে 26 তারিখ পর্যন্ত কোন সভা সমাবেশ করতে পারবেন না। কি মনে করছেন 26-এর মধ্যে সভা সমাবেশ আমরা করব? এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিই নাই। আমি আমার অফিসের মধ্যে তো সভা করবই, অফিসের পাশে একটা হল আছে, সেই হল যদি আমাকে পারমিশন দেয় আমি সভা করবই। পুরা সভা যদি গ্রেফতার করে নিয়ে যায় যা, কিন্তু আমি আমার অধিকারের জায়গা ছাড়তে রাজি নই। আমি আবারও বলি, এই স্বাধীনতা ওই বিদেশি 5 রাষ্ট্রপ্রধানের জন্য না, আমার দেশের স্বাধীনতা উৎসব আমরা সবাই করব। সেখানে যদি তারা যোগ দেন ভালো কথা, কিন্তু তাদের যোগদানের জন্য সমস্ত মানুষকে জিম্মি করে বন্দি করে সেই ব্যবস্থা করবেন, এইটা চলে না। সব কথার শেষ কথা, আগে স্লোগান দিত, সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা। এখন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন বলেন সব কথার শেষ কথা জনগণের স্বাধীনতা। আমাদের কথা বলার অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার যে দেবে না তার থেকে সেটা ছিনতাই করে নেব। এই শপথ নিয়েই আমাদের আজকে ঘরে যেতে হবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।